নিশ্ছিদ্র নিরাপত্তায় বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস বাহিনীর গার্ড অব অনার প্রদান। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত চায় ঢাকা। ভবিষ্যৎ সম্পর্কের প্রতিফলন দেখা যেতে পারে মত বিশ্লেষকদের। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। নৌ বিমান বাহিনী নির্বাচনী পরিষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মেধা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ। রোহিঙ্গা সংকট সমাধানে দায়িত্ব নিতে হবে মিয়ানমারকেই। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই একমাত্র সমাধান। Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিআরডি মন্ত্রী। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 2। সুষ্ঠু বিচার দাবিতে স্থানীয় শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন। এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ 3 ধাপ এগিয়ে 6 বাংলাদেশ। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হার। সিরিজ শেষ 1-1 সমতায়। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রওনা হয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় নতুন ঠিকানায় পৌঁছান দেশের 23তম রাষ্ট্রপ্রধান। বঙ্গভবনে তাকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। জাতীয় পতাকাবাহী গাড়ি আর কঠোর প্রটোকলে বঙ্গভবনের দিকে এগিয়ে চলে দেশের 23তম রাষ্ট্রপতির সুসজ্জিত গাড়িবহর। তাকে বরণ করে নিতে রাজপথ থেকে বঙ্গভবন সবখানে ছিল উৎসব মুখর পরিবেশ। রাষ্ট্রপতির আগমন ঘিরে বঙ্গভবন ও এর আশপাশের পুরো এলাকা কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে বসানো হয় কড়া নজরদারি চৌকি। বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপ্রধানকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী ভারত সফরের আগে বাংলাদেশের সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে আমন্ত্রণকারী দেশটিকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বলছেন 2 দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তার প্রতিফলন দেখা যেতে পারে সম্ভাব্য এই সফরে। তাদের মতে ভারতের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার করা উচিত। শাহালি জয়ের প্রতিবেদন। এক পক্ষের আমন্ত্রণ, অন্য পক্ষের শর্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। বাংলাদেশ বলছে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির দর কষাকষিতে ফলাফল কি তা এখনো অজানা। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময় যাই তাহলে অবশ্য বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে, তবে তা অতীতকে ভুলে নয়। যে কথাটা বলা হয় চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সবকিছুর বিনিময়ে না। এই জায়গাতেই বার্গেনিংটা হচ্ছে যে আমি সম্মান হারিয়ে ভারত যাব নাকি আমি সম্মানটা নিয়ে ভারতে যাব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। দাবি রয়েছে ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেয়ারও। ভারত সফরের আগে এই বিষয়গুলোর মীমাংসা নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা, বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণও জানিয়ে রেখেছে ভারত, যে সম্মেলন হবে দিল্লিতে। এই অবস্থায় ভারত সফর নাকি শুধু সম্মেলনে অংশগ্রহণ করবেন তারেক রহমান? বিশ্লেষকরা বলছেন প্রসঙ্গ একটি হোক বা দুটি, দিল্লি গেলে কিছু অর্জনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এখন বড় এটা হলো যে আমার একটা বিশাল ইমেজ তৈরি করতে হবে। যেই কাঠামোর মধ্যেই আমাকে আমন্ত্রণ করুন না কেন, আমার একটা সুযোগ আছে আমার একাধিক দেশের এবং রাষ্ট্র সরকার প্রধানের সাথে দেখা করা। কারণ তাদের সাথে আমি এককভাবে যদি দেখা করতে চাই তাহলে হয়তো 5-6 বছরই লেগে যাবে, তাই না? তো আমি সেই সুযোগটা হারাবো কেন, বিশেষ করে যেখানে আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি যাওয়া না যাওয়া এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের প্রশ্ন নয়, বরং এটি হয়ে উঠেছে শেখ হাসিনা পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের প্রথম বড় পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল ব্যাংক ব্যাজ পরিয়ে দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তবে বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। মানবিক বিবেচনায় সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে। এখন বলতে পারেন যে যখন এখানে ঢুকে আসছে তখন তো রোহিঙ্গার সাথে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এটা কখনো না। কারণ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে রাজধানীর গুলশানে অক্সফাম ও ডিক্যাবের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা সংকটের 10 বছর উপলক্ষে এক সেমিনারে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও চূড়ান্তভাবে মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। More than 1.2 million forcibly displaced Rohingyas are now sheltered in Bangladesh. Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আরও জানান, যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহের সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে গ্যাস সরবরাহ ও কলকারখানায়। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জহির উদ্দিন স্বপন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সততার সাথে, নিষ্ঠার সাথে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা নির্বাচনের আগে যেটি করেছিলেন দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানের প্রধানমন্ত্রী, সেটি সুচারুভাবে বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরন্তর, নিরলসভাবে। যথাযথ প্রক্রিয়া মেনে 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে কথা জানান মন্ত্রী। বলেন, সরকারের নীতি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন হবে। বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার নিয়ে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে। আগামীতে দেশের সব নির্বাচন ভোটের মাধ্যমে হবে বলেও জানান তিনি। গণতান্ত্রিক যে ব্যবস্থা
এবং সেই অঙ্গটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুরো দেহটি সঠিক থাকে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আন্তর্জাতিক মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার সঠিকভাবে কাজ করে জনগণের সঙ্গে যে সেবা যদি সঠিকভাবে দেয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 25 অক্টোবরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশনের আবেদনের পর রোববার ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এদিন সকাল ট্রাইব্যুনালে হাজির করা হয় সাইফুর রহমানকে। এর আগে গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায় ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। এদিকে শিক্ষক পরিবারের 4 জনকে হত্যার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়রা। দুপুরে রংপুর জেলা স্কুল ও কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। চিত্রনায়িকা পরিমণির বিলাসী গাড়ি বিতর্ক। এ যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর এক পরিকল্পিত গল্প। এক মাশরুরকে আড়াল করতে আরেক মাশরুরের নাম। পরিমণির গাড়িকাণ্ডে কোনো কারণ ছাড়াই জড়ানো হয়েছিল সিটি ব্যাংক এমডি মাশরুর আরেফিনের নাম। কিন্তু আলোচিত সেই মাশরুর ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাশরুর হোসেন। সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদান ঘিরে নতুন করে আলোচনায় পরিমণি মাশরুর বিতর্ক। উন্মোচিত হয় প্রকৃত ঘটনা। চিত্রনায়িকা পরিমণি বাংলাদেশের অভিনয় জগতের আলোচিত সমালোচিত নাম। সুন্দর চেহারা আর মিষ্টি হাসিতে মাতিয়ে রাখেন সব অনুষ্ঠান। অনেকে বলেন কেবল হাসলে নয়, কাঁদলেও নাকি অসম্ভব সুন্দর লাগে পরিমণিকে। খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি কিংবা সুপারহিট হয়নি কোনো মুভি। তারপরও পরিমণি নামটাই যেন ভক্তকুলে ঝড় তোলে, আলোড়ন সৃষ্টি করে চারপাশে। বিতর্ক যেন পিছু ছাড়ে না পরিমণিকে। 2001 সালের জুন উত্তরা বোট ক্লাব কাণ্ডে ভীষণ আলোচনায় চিত্রনায়িকা পরিমণি। এরপরে সামনে আসে প্রায় 3.5 কোটি টাকা দামের বিলাসবহুল মাসেরাতি গাড়ি। পরিমণি কোথায় পেলেন এই গাড়ি? নিজের টাকায় কিনেছেন নাকি কেউ গিফট করেছে তাকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আসে একটি নাম, মাশরুর আরেফিন। সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিমণিকে নাকি তিনিই দিয়েছেন দামি গাড়িটি। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন মাশরুর আরেফিন। তার দাবি পরিমণিকে তিনি কখনো দেখেননি, তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগও নেই। আর প্রশ্ন তোলেন সে সময়ে প্রকাশিত সংবাদে থাকা শওকত রুবেল নাম নিয়ে। তার দাবি সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এমন কেউ ছিলেন না। 24 আগস্ট 2021 নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ভুল স্বীকার করে ইত্তেফাক। জানানো হয় মাশরুর আরেফিনের নাম ভুলবশত ছাপা হয়েছে। পরিমণির ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এমনটি উল্লেখ করে দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। কিন্তু 5 বছর পর পুরনো সেই মাশরুর বিতর্কেই নতুন মোড়। সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদান ঘিরে নতুন করে আলোচনায় পরিমণি মাশরুর বিতর্ক। যোগাযোগ মাধ্যমে ছড়ানো দাবি ও গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে আলোচিত মাশরুর আসলে ব্যাংকার মাশরুর আরেফিন নন, তিনি খন্দকার মাশরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী এই মিতু। বোট ক্লাব কাণ্ডের পর পরিমণিকে গাড়ি দেয়া প্রসঙ্গে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের বক্তব্যে নাকি ইঙ্গিত ছিল এই মাশরুর হোসেনের দিকেই। এরপর উদরপিণ্ডি চাপানো হয় বুদুর ঘাড়ে। তখনকার ডিবি প্রধানের পরিকল্পনায় সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাশরুরের নামের স্থানে বসিয়ে দেওয়া হয় সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনের নাম। সে সময় মাশরুর আরেফিনের ভাই শওকত আজিজ রাসেলের সঙ্গে হারুনের বিরোধ ছিল তুঙ্গে। ফলে আরেফিনের জড়ানোর পিছনে প্রতিশোধ কাজ করেছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ঘটনার আগে দুবাইয়ে পরিমণির সঙ্গে খন্দকার মাশরুর হোসেন মিতুর সাক্ষাতের আলোচনা ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি জানাজানি হবার পর পুতুল ও মিতুর দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরে তাদের বিচ্ছেদ হয় বলে দাবি করছে একাধিক সূত্র।
একই নামের বিভ্রান্তিতে একজন ব্যাংক এমডির সুনাম ক্ষুণ্ণ হয়েছিল, আর প্রকৃত ব্যক্তিকে আড়াল করতেই এই নাম বদল। ফলে এখন সবকিছু দিবালোকের মতোই পরিষ্কার। একজনের দোষ আরেকজনের কাঁধে চাপাতেই পরিমণির সাথে জড়ানো হয় সিটি ব্যাংকের এমডি মাসুর আরেফিনের নাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হীরা সারা বিশ্বেই দামি, দুর্লভ আর আভিজাত্যের প্রতীক, কিন্তু বাংলাদেশে সেই হীরাই মিলছে পানির দরে। 0.2 গ্রাম আসল হীরার বৈশ্বিক দাম যখন 83,000 টাকারও বেশি, ঠিক তখন বাংলাদেশে 0.4 গ্রাম ওজনের হীরার একটি নাকফুল বিক্রি হচ্ছে 5 থেকে 6,000 টাকায়। এত কম দামে মেলা সেই হীরা কি আসল নাকি অন্য কিছু? বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশে হীরার কোনো খনি নেই নিজস্ব উৎপাদনও। সরকারি তথ্য বলছে সাম্প্রতিক বছরগুলোতে জুয়েলারি খাতে বৈধ হীরা আমদানি কার্যত নেই বললেই চলে। তাহলে দেশের আনাচে কানাচে হাজারো জুয়েলারিতে প্রতিদিন বিক্রি হওয়া কোটি কোটি টাকার হীরা আসছে কোথা থেকে, আর দামেই বা এত কম কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই ক্রেতা বেশে জুয়েলারিতে ঢু মারে নিউজ 24। 6,500 টাকায় কেনা হলো 0.4 গ্রাম ওজনের একটি হীরার নাকফুল। ব্যবসায়ীর দাবি আসল হীরা এটা। খাঁটি প্রমাণে ডায়মন্ড মিটার দিয়ে পরীক্ষাও করে দেখালেন তিনি। ওগুলো কি ডায়মন্ড শিওর? তাহলে একটু টেস্ট করে দেন দেখি। কিন্তু শুধু মেশিনে পজিটিভ আসলেই কি প্রমাণ হয় এটি আসল হীরা? সন্দেহ কাটাতে একই নাকফুল নিয়ে যাওয়া হয় অন্য জুয়েলারিদের কাছে। এই নোসপিন আসলে ডায়মন্ড ন্যাশনাল ডায়মন্ড, অরিজিনাল ডায়মন্ড, একটা কিনতে আপনি 20,000 টাকা লাগে। ডায়মন্ডের মধ্যে এগুলাই বিক্রি করে, যে পিস করে বলেন বড় এগুলাই বিক্রি করে। অরিজিনাল তো নাই, অরিজিনাল ডায়মন্ড আপনি অরিজিনাল বলতে কি যেটা বলেছেন এটাই আমি অরিজিনাল বিক্রি করতেছি। এই ব্যবসায়ীর কথাই জানা গেল ময়েসোনাইট আর হীরা একই পদার্থ নয়। তাহলে হীরা বলে বিক্রি করা ময়েসোনাইট আসলে কি, সেটা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞদের কাছে। এই বিশেষজ্ঞ জানালেন ময়েসোনাইট আসলে কোনো হীরা নয়, এটি সাধারণত ল্যাবে তৈরি হয়। দেখতে হীরার মতোই উজ্জ্বল, তবে দাম হীরার তুলনায় অনেক কম। এটার যে দাম সেখানে কিন্তু একটা চান্স থেকেই যায় যে এটা হয়তো আসল ডায়মন্ড নাও হতে পারে, কারণ আসল ডায়মন্ড এত কম দামে বিক্রি হওয়ার কথা না। বাইরে যেটা হয় যে ইট লুকস লাইক ডায়মন্ড, বাট তারা বিক্রি করার সময় বলে এটা কিন্তু ডায়মন্ড না, এটা কিন্তু ময়েসোনাইট, এটা ডায়মন্ডের মতোই দেখতে। ডায়মন্ড বলে বেশি দামে বিক্রি করছি, তো সেটা হচ্ছে মানুষকে ঠকানো। আর সাধারণ ডায়মন্ড টেস্টারের কিছু ধরনের পরীক্ষায় ময়েসোনাইট হীরা হিসেবে শনাক্ত করার সুযোগ থাকে, আর এই সুযোগকে কাজে লাগিয়েই টেস্টের নামে ক্রেতাদের বিভ্রান্ত করছে অসাধু ব্যবসায়ীরা। হীরার দাম নিয়ে ক্রেতাদের হাতে ল্যাবে তৈরি পাথর ধরিয়ে দিচ্ছে তারা। সে কারণেই যে নাকফুলটি আগের দিন উচ্চ মূল্যে কেনা, একদিন পরে সেটি বিক্রয় মূল্য হয়ে গেল 4 ভাগের 1 ভাগ। যে ব্যবসায়ীর কাছ থেকে নাকফুলটি কেনা হয়েছিল, বিক্রির সময় তিনিও আর অর্ধেকের বেশি দাম দিতে রাজি হলেন না। বিক্রির সময় যে হীরা মূল্যবান ছিল ব্যবসায়ীর কাছে, একদিনের ব্যবধানেই সেই ব্যবসায়ীর কাছেই সেটি হয়ে গেল কম দামি। বিক্রির সময় নকলকে আসল দাবি করে লাভ করলেও কেনার সময় ঠকতে রাজি নয় তারা। তাই পানির দরে হীরা কেনা বেচা চললেও ঠকে যাচ্ছেন শুধু ক্রেতারাই, আর লাভের গুড় পুরোটাই যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের পকেটে। সাজ্জাদ হোসেন, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ওড়িশার উপকূলে সিঙ্গাপুরগামী পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় এক বাংলাদেশি সহ নিখোঁজ 22 জন। শনিবার ওড়িশা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার। 1,700 টন লৌহ আকরিক বহনকারী জাহাজটিতে ছিলেন 24 জন ক্রু। তাদের মধ্যে 20 জন চীনা, 3 জন মিয়ানমারের ও 1 জন বাংলাদেশি নাগরিক। খবর পেয়ে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যথাযথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করেছে তারা। দ্বিতীয় টেস্টে লজ্জাজনক হার হলেও অস্ট্রেলিয়ার সঙ্গে 1-1 সমতায় সিরিজ শেষ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। মেকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস 51 রানে হেরেছে টাইগাররা। 5 দিনের ম্যাচ শেষ 2 দিনেই। টাইগাররা এমন লজ্জার মুখোমুখি প্রথমবার। এদিকে সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ। 3 ধাপে গিয়ে এখন 6 নম্বরে লাল সবুজের দল। অস্ট্রেলিয়ার 210 রানেই বাংলাদেশের ইনিংস পরাজয়। প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় ইনিংসেও টেস্ট ক্রিকেটটা খেলতে পারল না টাইগাররা। ম্যাকাই টেস্টে ইনিংস ও 51 রানে হার টাইগারদের।
প্রথম ইনিংসে 64 রানে অল আউট হয়ে লজ্জায় ডোবে নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ স্কোর ছিল মাত্র 14 রান, তাও আবার পেসার শরীফুল ইসলামের ব্যাটে। অজিরাও যে খুব একটা সুবিধা করতে পেরেছে এমনটা নয়, তারাও গুটিয়ে গেছে 210 রান তুলে, কিন্তু ততক্ষণে বাংলাদেশ পিছিয়ে 146 রানে। দ্বিতীয় ইনিংসে এই রান টপকে বড় লক্ষ্য দিতে হতো টাইগারদের, তবে সে আশায় গুড়ে বালি। লাল সবুজের দল এবার অল আউট 95 রান তুলতেই। সব মিলিয়ে চূড়ান্ত ব্যবধান দাঁড়ায় 1 ইনিংস ও 51 রানের। ম্যাচের ফল হয়ে গেল 2 দিন শেষ হওয়ার আগেই। এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে ঘটেনি গত 26 বছরেও। অথচ প্রথম ম্যাচে ইতিহাস গড়া জয় তুলে নেয় টাইগাররা। ব্যবধানটা ছিল 9 উইকেটের। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের এমন দাপট ক্রিকেট বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে হতাশার মাঝে বড় প্রাপ্তি দুর্দান্ত বোলিংয়ে শরীফুল ইসলামের 7 উইকেট। তবে 2 টেস্ট মিলিয়ে 10 উইকেট শিকার করে ম্যাচ ও সিরিজের সেরা অজি পেসার মিচেল স্টার্ক। 2000 সালের 26 জুন টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ দল 26 বছরে 161 ম্যাচ খেলেছে। 1 নম্বর দল অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ সমতায় শেষ করে টাইগাররা এখন ইতিহাসের সেরা অবস্থানে। 3 ধাপে গিয়ে লাল সবুজের দল উঠে গেছে 6 নম্বরে। মামুনুর রহমান, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।